ছোট থেকে বড় সব বয়সের মা বোনেরা বিভিন্ন রকম মহিলাজনিত সমস্যার সম্মুখীন হন। কিভাবে এর প্রতিরোধ করা যাবে? 8ই মার্চ প্রতি বছর পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। তাই নারী দিবসে আমরা চলে এসেছি বিশিষ্ট গাইনোকোলজিস্ট এবং আরজিকর হাসপাতালের প্রাক্তন বিভাগীয় প্রধান ডক্টর গীতা গাঙ্গুলি মুখার্জির কাছে। নমস্কার, আমি প্রফেসর ডক্টর গীতা গাঙ্গুলি মুখার্জি। আমি আরজিকরে গাইনি ডিপার্টমেন্টে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম বহুদিন। এখন আমি কনসাল্টিং প্র্যাকটিস করি অল ওভার ওয়েস্ট বেঙ্গল, এবং আমি কনসালটেন্ট ছিলাম IRM-এ, যেখানে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট হয়, এবং আমি ছিলাম আমরিতে। কিন্তু অ্যাট প্রেজেন্ট আমি এখন বাড়িতেই শুধু কনসালটিং প্র্যাকটিস করি। আজকের বিষয় মাসিকের অ্যাবনর্মালিটি। এই নিয়ে অনেক পেশেন্ট ডাক্তারদের কাছে আসে। যেমন অ্যাবনর্মালিটি কি? মাসিক না হওয়া, মাসিক বেশি হওয়া, পেইনফুল মাসিক হওয়া এবং ইরেগুলার মাসিক হওয়া। যেমন মাসিক না হওয়া কি? তার মানে প্রাইমারি অ্যামেনোরিয়া অথবা সেকেন্ডারি। প্রাইমারি কি? ইউজুয়ালি মেয়েদের মাসিক হয় 10-11 বছর বয়সে। আজকাল একটু কম বয়সেও হতে পারে, 9-10 বছরেও হতে পারে। কিন্তু যদি 18 বছর বয়স অবধি না হয় তাহলে কিন্তু সেটা চিন্তার বিষয়। দ্যাট ইজ প্রাইমারি অ্যামেনোরিয়া। সেকেন্ডারি অ্যামেনোরিয়া কি? তার মানে মাসিক তার হয়েছিল ঠিকমতো, কিন্তু তারপরে মাসিক বন্ধ হয়ে গেছে। এই সমস্যা নিয়ে কিন্তু প্রচুর মেয়েরা ডাক্তারদের কাছে আসে। আচ্ছা, প্রাইমারি অ্যামেনোরিয়া কেন হয়? শুনুন, প্রাইমারি অ্যামেনোরিয়া যদি কনজেনিটাল অ্যাবনর্মালিটি কিছু থাকে, জরায়ুর অ্যাবনর্মালিটি, হরমোনাল টার্নার সিনড্রোম, এগুলো থাকলে কিন্তু প্রাইমারি অ্যামেনোরিয়া, মানে মাসিক হলোই না। আর সেকেন্ডারি অ্যামেনোরিয়া কি? মাসিক হয়েছে, পরে বন্ধ হয়েছে। তার প্রধান কারণ হলো প্রেগনেন্সি, কিন্তু তাছাড়াও কিন্তু অনেক কারণ আছে। যেমন ধরুন, যখন অ্যাডোলেসেন্সের মাসিক হয়, প্রথম 2-3 বছর এরম হতে পারে যে মাঝে হচ্ছে, আবার মাঝে 2-3 মাস হচ্ছে না, এটা হয়। তারপরে ধরুন, যাদের কোনো ডিজিজ থাকে, টিউবারকুলোসিস, জেনাইটাল টিউবারকুলোসিস, তাদের সেকেন্ডারি অ্যামেনোরিয়া হতে পারে। আর একটা কথা আজকাল তো খুব বেশি রয়েছে, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, সব জায়গায় দেখা যাচ্ছে, তাদের এরকম মাসিক বন্ধ হতে পারে। কি করবেন তাহলে মাসিক? আর একটা কথা আজকাল, আর একটা কথা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। তার মানে আজকাল অনেকে এই আমাদের পুজো আসছে, কোথাও বেড়াতে যাব, মাসিকটা বন্ধ করে নিচ্ছি হরমোন খেয়ে। এইগুলো কিন্তু করা উচিত না ডাক্তারদের পরামর্শ ছাড়া। প্রায় 1972-73 ঘটনা। তখন আলট্রাসোনোগ্রাম এত ছিল না। একটি মেয়ে, তার বিয়ে হয়নি, তার অ্যামেনোরিয়া হয়েছে, পেটটাও ফুলে যাচ্ছে। সবাই ভাবলো সে বোধহয় প্রেগনেন্ট হয়েছে, আনম্যারিড মেয়ে প্রেগনেন্ট। মেয়েটি যতই বলছে আমার কিছু মানে এসব নেই, কিন্তু কেউ বিশ্বাস করছে না। এই মেয়েটি একেবারে মানে ব্যতিব্যস্ত করে ছাড়ছে, ব্যতিব্যস্ত। আলটিমেটলি ওর মা ওকে আমার কাছে নিয়ে এলো। আমি দেখলাম এটা প্রেগনেন্সি নয়, যদিও আলট্রাসাউন্ড তখন ছিল না। আমি অনেকগুলো টেস্ট করে তারপর আলটিমেটলি পেটটা ওপেন করে একটা জায়গা থেকে বায়োপসি নিলাম। সেখানে দেখা গেল ওর অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস তো আমাদের জানি সব লাংসে হয়। অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস আর জরায়ুর টিউবারকুলোসিস, তাদের পেটটাও ফুলছে আর মাসিকও হচ্ছে না। আমি ওকে টিউবারকুলোসিস ওষুধ দিলাম। বিশ্বাস করুন, ও তখন একদম মানে
পিরিয়ডও আরম্ভ হয়ে গেল, এও কমে গেল। ও মেয়েটি কিন্তু অন দ্য ভার্জ অফ সুইসাইড, এটা শুনে। কিন্তু এতে সেই জন্য ওদের ডাক্তারদের কাছে নিয়ে যাওয়া উচিত। আরেকটা ঘটনা, তার ছিল টিউমার হয়েছে, টিউমারের জন্য ওর মাসিকও হয়নি এবং অ্যামেনোরিয়া হচ্ছে। ওর টিউমারটা অপারেশন করা হলো, কিন্তু লে পার্সনরা, যে বাড়ির লোক, পাড়া প্রতিবেশী, না প্রেগনেন্ট, সেই জন্য এগুলো কিন্তু মানসিক চাপ বাড়িয়ে তোলে। সেই জন্য এইরকম যখন হবে তখন কিন্তু ডাক্তারদের কাছে নিয়ে যাওয়া উচিত। আরেকটা কথা, অনেক সময় প্রথম যখন মাসিক হয়, তেমনি যেমন মাসিক হয়ও না, আরম্ভ হলো, তারপর কিছু মাসিক হলো না, আবার কিছু খুব বেশি মাসিক হয়, কিন্তু তখনও কিন্তু ডাক্তারদের কাছে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করা উচিত। আরেকটা জিনিস বলছি, এই যেমন বেশি মাসিক হওয়া, সেটাও কিন্তু মেনোরেজিয়া বলে। মানে আইদার খুব বেশি দিন চলছে অথবা কম দিনই চলছে, কিন্তু খুব কোয়ান্টিটি খুব বেশি হচ্ছে, এই ধরনের কিন্তু খুব হয়। তখন কি করবেন? এখানেও একটা ডাক্তার কাছে যাওয়া উচিত। কারণ কেন হয় এটা? অনেক সময় হয় হরমোনাল ডিজিজের জন্য, অনেক সময় কোনো টিউমার থাকলে হয়, আবার এন্ডোমেট্রিয়াম, যে ইনার সাইড অফ জরায়ু, সেখানে যদি ক্যান্সার এসে যায় তাতেও হতে পারে। এখানেও একটা ঘটনা আপনাকে বলি। এক ভদ্রমহিলা, তার মানে মেনোপজ হয়নি তখনও, তার আগে এরকম খুব বেশি মাসিক হচ্ছিল। সবাই বলছে না না এরকম তো হয়, আরে এই তো এখন তো তোমার বন্ধ হয়ে যাবে, তার আগে এরকম বেশি মাসিক হয়। আলটিমেটলি যখন তার সিভিয়ার অ্যানিমিক, তখন তাকে নিয়ে এলো গাইনোকোলজিস্টের কাছে। কি ব্লাড দেওয়া হলো, তারপর বায়োপসি করা হলো, দেখা গেল ক্যান্সার। এই যদি প্রথমে আনতো তাহলে কিন্তু অনেক ভালো হতো। শুধু এইসব জিনিসগুলো হলে নিজেরাই ট্রিটমেন্ট না করে বা নিজেরাই উল্টো পাল্টা না বুঝে ডাক্তার কাছে নিয়ে এলে কিন্তু পেশেন্টের সুবিধা হয়। আর একটা জিনিস বলছি, যেটা খুব কমন, আমাদের অ্যাডোলেসেন্স মেয়েদের মধ্যেও হয়, তাদের পেইনফুল মেনস্ট্রুয়েশন। মাসিকটা খুব ব্যথা হয়, এমন ব্যথা হয় যে সে স্কুল কলেজে যেতে পারছে না, অফিসে যেতে পারছে না, এরকম। সেটার কারণও কিন্তু অনেক সময় কিছুদিন হয়ে প্রথম কয়েক বছর থেকে কমে যায়, কিন্তু দেখতে হবে এন্ডোমেট্রিওসিস বলে একটা অসুখ আছে, সেটা আছে কি না, তাহলে তার ট্রিটমেন্ট করতে হবে। শুধু মেয়েদের দোষ দিয়ে লাভ নেই, বা ওকে পেইনফুলের জন্য কোনো শুধু পেইন কিলিং, পেইনের জন্য ট্যাবলেট খাওয়ালাম সেরে গেল, এটা না, এটাও কিন্তু দেখতে হবে। আর আজকাল তো খুব সুবিধা হচ্ছে, আজকাল অনেক টেস্ট বেরিয়েছে। আলট্রাসোনোগ্রাম, আমরা যখন প্রথম প্র্যাকটিস করতাম তখন আলট্রাসোনোগ্রাম ছিল না, কিছুই ছিল না, কিন্তু এখন তো আমরা এটা এরকম হলেই আলট্রাসোনোগ্রাম করে আগে জেনে নিই। যে কোনো ডিজিজেরই কিন্তু রেজিস্ট্যান্স বাড়িয়ে দিলে ডিজিজ কম আসে। ধরুন মেয়েদের ঠিক প্রপার নিউট্রিশন দেখতে হবে, নিউট্রিশন দিয়ে খাওয়া দাওয়াতে, আর একটা ওর খেলাধুলাতেও দিতে হবে, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আর এরকম যদি কোনো সিমটম, আর একটা কথা, মেয়েদের অ্যাডোলেসেন্স হওয়ার আগেই, ধরুন 7-8 বছর কি তারও আগে, ওদের বলতে হবে যে দেখো এটা কিন্তু নর্মাল, মেয়েদের পিরিয়ড হওয়াটা কিন্তু নর্মাল, এগুলো হতে, এটা কিন্তু ওদের জানিয়ে রাখতে হবে। তা না হলে হঠাৎ একদিন দেখবে ওর পিরিয়ড হচ্ছে, এটা খুব সাইকোলজিক্যাল এফেক্ট করবে মেয়েদের উপরে। আর শুধু ওই মেয়েটি না, তার মা বাবা বা তার অভিভাবকদের জানাতে হবে যে যদি কোনো প্রবলেম দেখো, অ্যামেনোরিয়া, যে মাসিক হচ্ছে না, বেশি মাসিক হচ্ছে, বা পেইনফুল মাসিক হচ্ছে, ইরেগুলার মাসিক হচ্ছে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু নিজেরা টুকটাক না করে ডাক্তার কাছে নিয়ে গিয়ে প্রপার ট্রিটমেন্ট করে ওষুধ দেবে। আগে বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে যেত, বিকেলে সে খেলতো, তারপর পড়তে বসতো,
এখন কি হচ্ছে, মা বাবা দুজনেই ব্যস্ত, ওরা যাওয়ার সময় হয়তো কোনো রকমের ব্রেকফাস্ট খায় অথবা পয়সা দিয়ে দেয়, ওরা বাইরে খেয়ে নেয় স্কুলে। তাছাড়া কি হচ্ছে, ফিরে এসে সে আর সময় পাচ্ছে না, এসে আবার টিউশনে যেতে হচ্ছে। এই যে অ্যাকাডেমিক লোড দুর্দান্তভাবে, খেলাটা উঠে গেছে, ফিজিক্যাল এক্সারসাইজটা একেবারে কমে গেছে। এটা খুব খারাপ হচ্ছে, এটা করা উচিত না, তাহলে কারণ স্বাস্থ্যও ভালো হয় না। আর একটা, আজ তো রোদেই বেরোনো হয় না, ভিটামিন ডির অভাব হয়ে যাচ্ছে। কেমন? আর একটা দেখবেন, ছেলেমেয়েরা বাড়ির খাবার খেতে চাইছে না, ফাস্টফুড খুব ভালো খেয়ে কী হচ্ছে, ওদের কোনো লাভ হচ্ছে না, শুধু ওবেসিটি হচ্ছে। ওবেসিটি হলে কিন্তু আরও অনেক বেশি প্রবলেম এসে যায়, গাইনোকোলজির প্রবলেম, সব কিছু প্রবলেমে এসে যায়। সুতরাং আপনাদের কিন্তু বাড়িতে এবং অভিভাবকদের এটা জানা উচিত। এই যে সবাই ফার্স্ট হবে এটা তো নয়, অ্যাকাডেমিক লোড দেওয়ার কোনো মানে হয় না। মহিলাদের ঘরের কাজও আছে, বাইরের কাজও আছে। দেখবেন যারা বাইরের কাজ করে এই সময়টায় তাদের একটা কিন্তু রেসপন্সিবিলিটি ইন অফিস বেড়ে যাচ্ছে, তার সঙ্গে হরমোনাল চেঞ্জ হচ্ছে, আমাদের যে এফএসএস এলএইচ এগুলো কমে যাচ্ছে, এবং এই যে মেনোপজাল সিনড্রোম সেটা এসে যাচ্ছে। তার জন্য কী করতে হবে? এর জন্য কিন্তু ওদের প্রথম কাউন্সেলিং করাটা ভীষণ দরকার, যে আপনারা কি কি খাবেন, কি কি খাবেন না। আর একটা জিনিস, ধরুন ওই ধরনের মহিলাদের অনেকের ডায়াবেটিস আছে, অনেকের হাইপার টেনশন, হাই বিপি আছে, তার সঙ্গে এগুলো যোগ হচ্ছে, সেগুলো নিয়ে ওদের কাজ করতে হবে। ওদের তাই জন্য একটা রেগুলার এক্সারসাইজ করতে হবে। আমি বলছি না যে একেবারে কোনো জিমে গিয়ে এক্সারসাইজ, কিন্তু ফ্রি হ্যান্ড এক্সারসাইজটা ভীষণ দরকার। সকালবেলা হাঁটা খুব দরকার। আর একটা জিনিস, ডায়েটটাও ঠিক মতো করতে হবে, কম কম বারবার। অনেক সময় দেখা যায় ওই সকালে খেলাম আর রাত্রে খেলাম, সেগুলো হবে না, একসঙ্গে অনেকটা খাবে না, কম খাবে। একটু ধরুন যেখানে ভিটামিন ডিটা থাকে, ভিটামিন ডি থাকে, দুধটা খেতে হবে যদি পারে, ডিমটা খেতে হবে, কারণ এর মধ্যে ভিটামিন ডি থাকে, ভিটামিনগুলো থাকে। মুসুর ডাল অনেক প্রোটিন থাকে, ওগুলো খাবে। কারণ মহিলাদের এই বয়সে মহিলাদের অনেক সময় থাকে যে না, সবটা দিয়ে আমি নিজে কিছু খাবো না, সেটা কিন্তু খারাপ না, কারণ ওকে নিজেকেও সুস্থ থাকতে হবে, ফ্যামিলির সুস্থতার জন্য। উনি যদি সুস্থ থাকেন, ফ্যামিলি সবাই সুস্থ থাকবেন এবং শান্তি বজায় থাকবে। আর তা না হলে উনি যদি অসুস্থ হয়ে পড়েন, সবাই তখন কিন্তু ওকে নিয়েই ব্যস্ত থাকবেন, ফ্যামিলির স্বাস্থ্যটাও ঠিক থাকবে না। শাক সবজিটাও খেতে হবে, মাছটা খাওয়া ভীষণ দরকার, জানেন তো। আর প্রোটিন খাওয়া দরকার। আর যারা বাইরে খুব কাজ করছেন তারা একটু ঠিক মতো খাবারটা নিয়ে যাবেন, ফাস্টফুডটা খাবেন না। যেমন মেয়েদেরও বারণ করছি, এদেরও বারণ করি, ফাস্টফুডটা খাবেন না। মাসে একদিন সবাই আজকাল করে, আজকাল 50 ইয়ার্স, নো ইয়ার্স, সবাই কাজ করছে, সবাই হাঁটছে, সবাই কাজ করছে, কিন্তু নিজেকে সুস্থ রেখে করতে হবে। হাঁটাটা খুব ভালো এক্সারসাইজ। কেউ যদি সাঁতার জানে তাহলে সাঁতারটা করা খুব ভালো এক্সারসাইজ। এটা করলে দেখবেন নিজেও সুস্থ থাকবেন, ফ্যামিলিও সুস্থ থাকবে। নারী দিবসে আমার মহিলাদের সঙ্গে উপদেশ, নিজে ভালো থাকবেন, নিজে পড়াশোনা করবেন, শুধু পড়াশোনা না, নিজের আইডিয়া ঠিক মতো রাখবেন, আপনি কি হতে চান। আজকাল নারী মানে যে কিছু হব না, আমি এর মানে জাস্ট এর সহকর্মী হইলাম, নট দ্যাট। নারীরা আজকাল সব জায়গায় উন্নতি করছে। আজকাল দেখছেন পাইলট হচ্ছে নারী, আজকাল কোথায় নেই।
আগে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, জাজ, অ্যাডমিনিস্ট্রেটর, মন্ত্রী, চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার তো নারী হয়ে যাচ্ছে। সুতরাং পলিটিশিয়ান সব দিকে নারীরা রয়েছে। কিন্তু নারীদের উপরে আমাদের যেটা ভেরি ইম্পর্ট্যান্ট সেটা হলো নিজেকেও ঠিক রাখা, নিজের শারীরিক মানসিক সব দিকে নিজেকে সুস্থ রাখা। নিজেরা, আমি আগেও বলেছি এখনও বলছি, নিজে সুস্থ থাকলে কিন্তু ফ্যামিলি সুস্থ থাকবে, ফ্যামিলি সুস্থ থাকলে কিন্তু নেশন সুস্থ থাকবে এবং আমার জাত ভালো জাতি তৈরি হবে, জাতিটা সুস্থ হবে এবং সর্বত্র হবে। আমরা আজকে যদি বিবেকানন্দের কথা দিয়ে বলি তাহলে বলতে হয় সেবা ধর্ম তো নিশ্চয়ই, এটা তো করতেই হবে, শুধু সবাই করবে। জীবে সেবা করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আমরা তো নারীরাও কিন্তু, নারী পুরুষ সবাই এই সেবার জন্যই বেঁচে আছে। আমরা কিন্তু শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে হবে না, কিন্তু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে এই জন্যে নিজেকে সুস্থ রাখতে হবে এবং সেটা যেন একটা এক্সাম্পল হয়। আপনি যদি সুস্থ থাকবেন, আপনার পাড়া প্রতিবেশী সবাই দেখবে বাহ উনি তো সুস্থ আছেন, ফ্যামিলিও সুস্থ আছে, পড়াশোনাও করছে, ছেলেমেয়েরা উন্নতি করছে, এই যদি দেখে পাড়া প্রতিবেশী তারাও কিন্তু এদিকে অনুপ্রাণিত হবে। শুধু এই আমার কথা হলো নিজে মানসিক শারীরিক সুস্থ থাকবেন, ঠিক থাকবেন, সবার জন্য কাজ করে যাবেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর গীতা গাঙ্গুলি মুখার্জিকে আমাদের সময় দেওয়ার জন্য। আমার যদি কিছু পরামর্শ নিতে হয় বা শুনতে হয় তাহলে দেখতে থাকুন মেডিটিপস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আপনারা।